আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। এখনও প্রতিদিন গড়ে ৮ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল রাশিয়ার। গাজা যুদ্ধবিরতি, ইসরায়েলকে রাশিয়ার সতর্কতা। নাইজেরিয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ট্রাম্পের প্রস্তাবে কি রাজি হবেন সৌদি যুবরাজ? খাদ্য সংকটে লাখো বাংলাদেশি সহ ৪ কোটি আমেরিকান। এখনও প্রতিদিন গড়ে ৮ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গাজায় ঘোষিত অস্ত্রবিরতির পরও প্রতিদিন গড়ে ৮ জন করে ফিলিস্তিনি নাগরিক নিহত হচ্ছেন। সংগঠনের দাবি, গত ১ মাসে ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে ২৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৫ জন শিশু। সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অক্টোবরের ১০ তারিখে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংস্থার অভিযোগ, আকাশস্থল থেকে বোমাবর্ষণ, গুলিবর্ষণ, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, বিশেষত খান ইউনিস ও গাজা সিটির পূর্বাঞ্চলে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলমান অবরোধে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে রাখা হয়েছে। এতে আহত ও অসুস্থদের সঠিক চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউরোমেড মনিটর একে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সংস্থার মতে, গত ১ মাসে আহত হয়েছেন অন্তত ৬১৯ জন, গড়ে দিনে ২০ জনের বেশি। ইউরোমেড তাদের বিবৃতিতে বলেছে, এই তথ্য প্রমাণ করে যে হত্যা এবং বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার নীতি বন্ধ হয়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া। তারা সেখানে জনবল ও সামরিক সরঞ্জামের সুবিধা কাজে লাগিয়ে বিস্তৃত ফ্রন্টলাইনে অগ্রসর হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাপোরিজ্ঝিয়া অঞ্চলের স্লোদকি ও নভে গ্রাম ও ডনেৎস্ক অঞ্চলের গানা টিফকা গ্রাম দখল করেছে। গাজা যুদ্ধবিরতি, ইসরায়েলকে রাশিয়ার সতর্কতা। জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, গাজা অঞ্চলে যে যুদ্ধবিরতি হয়েছে তা মোটেও টেকসই নয়। এই যুদ্ধবিরতি বজায় রাখতে সতর্ক থাকা জরুরি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা সমস্যার মূল সংকট সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। নেবেনজিয়া রিয়া সংবাদ মাধ্যম নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গাজায় ২ বছর ধরে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। ধন্যবাদ। যুদ্ধবিরতি হয়েছে, তবে এটি অত্যন্ত অস্থিতিশীল। আমরা সহজভাবে ভাবতে পারি না। এই সংঘর্ষ বিরতি বহাল রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অটুট থাকতে হবে। রাশিয়া এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থিত সূত্র অনুযায়ী স্থায়ী সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং পূর্ব জেরুজালেম হবে তার রাজধানী। অপরদিকে আল কাসাম ব্রিগেডস দাবি করেছে, গাজায় সংঘর্ষবিরতির সকল লঙ্ঘনের জন্য পুরোপুরি দায়ী ইসরায়েলি দখলদার বাহিনী। নাইজেরিয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০। নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠীর মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির গোয়েন্দা সংস্থা, মিলিশিয়া ও জিহাদি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার দেশটির লেক চাঁদের কাছের ডোগন চিকু এলাকায় স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার ISWAP এর সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মতদর্শগত বিভেদের কারণে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই ২ গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্য বাবাকুরা কোলা বলেন, আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ২০০ জন বোকো হারাম জঙ্গি এই সংঘর্ষে নিহত হয়েছেন। তবে বোকো হারামের সাবেক সদস্য বর্তমানে সহিংসা পন্থা ত্যাগ করে ওই অঞ্চলের জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, সংঘর্ষে প্রায় ২০০ জন ISWAP যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। বোকো হারাম এই লড়াইয়ে তাদের ৪ সদস্যকে হারিয়েছে বলে জানিয়েছেন সাবেক ওই যোদ্ধা। নিজেকে সাদিকো নামে পরিচয় দিতে চান তিনি। নাইজেরিয়ায় বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সংঘাত সহিংসতার কেন্দ্রে রয়েছে বর্নো রাজ্য। এই রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বসবাসরত সাদিকু বলেন, ২ গোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে, কারণ তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে। ওই অঞ্চলে কর্মরত নাইজেরিয়ার গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, তারা সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আমরা এই সংঘর্ষ সম্পর্কে অবগত। ২০১৬ সালে মতাদর্শগত মতভেদের জেরে বিভক্ত হওয়ার পর থেকে ISWAP ও বোকো হারাম প্রাণঘাতী লড়াইয়ে লিপ্ত রয়েছে, যার বেশিরভাগই লেক চাঁদ অঞ্চলে ঘটছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ট্রাম্পের প্রস্তাবে কি রাজি হবেন সৌদি যুবরাজ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার কথা বললেও এই মাসের শেষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের MBS এর হোয়াইট হাউস সফরের সময় সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কয়েক দশকের শত্রুতার পর ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিতে পারে। আর যদি তা হয় তাহলে এই অঞ্চলে মার্কিন প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। ট্রাম্প গত মাসে বলেছিলেন তিনি আশা করেন সৌদি আরব খুব শিগগিরই অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেবে যারা 2020 সালের আব্রাহাম চুক্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। তবে দুটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে রিয়াদ কূটনৈতিক চ্যানেলে ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়েছে তাদের অবস্থান পরিবর্তিত হয়নি। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি রোড ম্যাপে সম্মতি থাকলেই কেবল তারা স্বাক্ষর করবে। রিয়াদ বলেছে এর উদ্দেশ্য হচ্ছে কূটনৈতিক ভুল এড়ানো এবং প্রকাশ্যে যে কোনো বিবৃতি দেওয়ার আগে সৌদি আরব ও মার্কিন অবস্থানের মধ্যে সমন্বয় নিশ্চিত করা। সূত্র জানিয়েছে মূল লক্ষ্য হল 18 নভেম্বরের হোয়াইট হাউসের আলোচনা বা তারপরে যে কোনো ধরনের বিভ্রান্তি এড়ানো। মধ্যপ্রাচ্যে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক ডেপুটি জোনাথন পানিকফ বলেছেন MBS নামে পরিচিত যুবরাজ ফিলিস্তিন রাষ্ট্রের একটি বিশ্বাসযোগ্য পথনাকশা ছাড়া অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না। বর্তমানে ওয়াশিংটনের চিন্তক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলে থাকা পানিকফ বলেন MBS সম্ভবত ট্রাম্পের সঙ্গে তার প্রভাব ব্যবহার করে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরও সুস্পষ্ট এবং জোরালো সমর্থন চাইবেন। খাদ্য সংকটে লাখো বাংলাদেশি সহ 4 কোটি আমেরিকান। যুক্তরাষ্ট্রে টানা 40 দিন ধরে চলা কেন্দ্রীয় সরকারের শাটডাউন বা অচলাবস্থা শেষ করার লক্ষ্যে রোববার রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটরদের মধ্যে সমঝোতা হলেও নিম্ন আয়ের আমেরিকানদের খাদ্য ভর্তুকি বা ফুড স্ট্যাম্প নিয়ে অনিশ্চয়তা কাটেনি। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলেও তৈরি হয়েছে মারাত্মক বিশৃঙ্খলা। নতুন অর্থ বছরের শুরু 1 অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউন এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। সরকারি ব্যয় সংক্রান্ত বিল পাশ না হওয়ায় ফেডারেল সরকারের বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ওবামা প্রশাসনের সময় চালু হওয়া অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার সম্প্রসারণ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতপার্থক্যের কারণেই এই অচলাবস্থা সৃষ্টি হয়। 31 ডিসেম্বর স্বাস্থ্যসেবায় সরকারি ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাবে। এটি সম্প্রসারণ না হলে নিম্ন ও মধ্য আয়ের নাগরিকদের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে বলে ডেমোক্র্যাটরা দাবি করে আসছেন। রোববার রাতে সিনেটের 60/40 ভোটে শাটডাউন অবসান সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। তবে বিলটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পরই কার্যকর হবে, ফলে আরও কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 42 মিলিয়ন বা 4 কোটির বেশি নিম্ন আয়ের আমেরিকান এবং কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী খাদ্য সহায়তার অনিশ্চয়তায় পড়েছেন। ফেডারেল বরাদ্দ সংকুচিত হওয়ায় 7 নভেম্বর থেকে 40টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা 4% কমেছে। ফেডারেল এভিয়েশন এজেন্সির তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত 4000-এর বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় 10,000 ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত হয়েছে। ফুড স্ট্যাম্প বরাদ্দ বন্ধ থাকায় গ্রোসারি স্টোর ও রেস্টুরেন্টে বিক্রি কমেছে প্রায় 40%। এতে বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, টেক্সাস সহ কয়েকটি অঙ্গরাজ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি জোরদার করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট সিনেটর ন্যাগি হাসান ও জন শাহিন ও মেইনের স্বাধীন সিনেটর অ্যাঙ্গাস কিং এর মধ্যস্থতায় হওয়া সমঝোতা সফল হলে 30 জানুয়ারি পর্যন্ত সরকারি দপ্তরগুলোর জন্য অর্থ ছাড় দেওয়া হবে।